সাইমুম সিরিজ ৪ পামিরের আর্তনাদ পর্ব ৫ তাসখন্দে তখন সন্ধ্যা নামছে। একটা সোফায় হেলান দিয়ে একটা পার্টি বুলেটিনে নজরগুলা ছিল উমর জামিল ভো। বয়স ৩০ বছরের বেশি হবে না। খাস উজবেক চেহারা, যৌবনের দীপ্তি ঠিকরে পড়ছে চেহারা থেকে। উজবেকিস্তানে রিওয়ের অভ্যন্তর বিভাগের প্রধান। বয়স অনুসারে উন্নতি অনেক। বোধহয় তার ভালো রেকর্ডই এর কারণ। উমর জামিল ভো কমিউনিস্ট পার্টির যুব সংগঠনের সেন্ট্রাল কমিটির সদস্য ছিল। নেমে আসা অন্ধকার বইয়ের অক্ষরগুলো ঝাপসা করে দিচ্ছিল। বই বন্ধ করে ঘড়ির দিকে চেয়ে দেখল সূর্য ডুবে গেছে। তাড়াতাড়ি সে উঠে দাঁড়াল। এনগেজমেন্ট আছে, তাকে বাইরে যেতে হবে, তার আগে দাদির কাছে যেতে হবে। অনেকক্ষণ ডেকে পাঠিয়েছেন। সিঁড়ি ভেঙে দুতলায় উঠে গেল সে। একদম দক্ষিণের ঘরে থাকেন তার দাদি। নিরুপদ্রব নিরিবিলি একটি ঘর। দরজা একটু দাঁড়াল জামিল ভো, তারপর ধীরে ধীরে নক করল। কোনো সাড়া নেই। দরজার হাতল ঘুরিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করল সে। তখনও আলো জ্বালা হয়নি ঘরে। আলোর সুইচটা টিপে দিল জামিল ভো। ঘর ভরে গেল আলোতে। দেখল ঘরের ডান পাশে পরিচিত সেই জায়গায় দাদি নামাজ পড়ছেন। সিজদায় ছিলেন, উঠে বসলেন। আজও লক্ষ্য করল জামিল ভো, জায়নামাজটি বড্ড ছেঁড়া। জামিল ভো যদিও এসব কাজ একান্তই অনর্থক মনে করে, তবু এই সেদিন সে দাদিকে বলেছে, তুমি অনুমতি দিলে একটি নতুন জায়নামাজ আমি এনে দেব। কিন্তু দাদি বলেছেন, মক্কা শরীফ থেকে আনা এ জায়নামাজ তিনি ছাড়বেন না। আরও একটা শক্ত কথা দাদি সেদিন বলেছেন, তোর টাকার জায়নামাজে কি নামাজ হবে? দাদির এই শক্ত কথাটা তার কোথায় যেন আঘাত করেছিল। মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। তারপর একটু ঢোক গিলে মুখে একটু হাসি টেনে জিজ্ঞেস করেছিল, আমার টাকার দোষ কোথায় দাদি? দাদি চোখ তুলে তাকিয়েছিলেন। শুধু তাকিয়েই ছিলেন, জবাব দেননি। মনে হয়েছিল তার চোখ দুটি ভারী। স্নেহময়ী এ দাদিকে সে ছোটবেলা থেকে জানে। কিন্তু এই অতি পরিচিত দাদির সেই দৃষ্টির সামনে সে সেদিন খুবই সংকোচ বোধ করেছে। আর কোনো কথা জিজ্ঞেস করার সাহস তার হয়নি। দাদি আবার সিজদায় গেছেন। কোনো কিছুর প্রতি তার ভ্রুক্ষেপ নেই। জামিল ভো দেখে আসছে, নামাজের সময় দাদি অন্য মানুষ হয়ে যান। কমিউনিজমের কট্টর ছাত্র জামিল ভের মাঝে মাঝে মনে হয়েছে, এটাই সেই ওপিয়াম যার কথা মার্কস বলেছে। কিন্তু একটা কথা সে বুঝতে পারেনি, অশরীরী এই ওপিয়ামের এত শক্তির উৎস কোথায়? জামিল ভো গিয়ে দাদির খাটে বসল। পাশেই টেবিল। টেবিলের ওপরে দেয়ালে একটা কাঠের তাক। সেই তাকে দাদির পুরনো পুস্তক, যাকে দাদি কুরআন শরীফ বলেন। দাদির নামাজ তখনও শেষ হয়নি। কুরআন শরীফ তাক থেকে তুলে নিল জামিল ভো। অনেক পুরনো, বাধাই খসে গেছে। পাতাগুলো খুব কষ্ট করেই গুছিয়ে রাখা হয়েছে তা বুঝাই যায়। আরবি ভাষায় কুরআন শরীফ। কিছু কিছু সে এখনও পড়তে পারে। মনে পড়ে ছোটবেলায় দাদি তাকে আরবি শেখাতেন গোপনে গোপনে। কারণ এটা আব্বা পছন্দ করতেন না। আব্বা তখন তাসখন্দের পার্টি বস। তার বাড়িতে এসব হয় তা প্রকাশ পেলে পার্টির শুধু পদ নয়, মেম্বারশিপও তার থাকবে না। দাদি তার রুমে কুরআন শরীফ লুকিয়ে রাখতেন। সুযোগ পেলে পড়তেন, আর নাতিকে সুযোগ মতো কাছে পেলেই তালিম দিতে চেষ্টা করতেন। জামিল ভো সেই পুরানো অভ্যাসটা একটু ঝালাই করতে কসরত শুরু করল। এমন সময় দাদির গলা শোনা গেল, আহা জামিল, কি করছিস? বলে বয়সের ভারে নিউজো দাদি উঠে এলেন। বললেন, তুই তো অজু করিস না, বিনা অজুতে আল্লাহর কালাম ধরে না রে। দাদি জামিল ভের হাত থেকে কুরআন শরীফটি নিয়ে টেবিলে রাখতে রাখতে বললেন, পড়বি তো যা, অজু করে আয়। তুমি কিছু মনে করো না দাদি, নষ্ট করার মতো সময় আমার নেই। একটু মুচকি হেসে বলল জামিল ভো, সময়ের নষ্ট যে এটা নয় তা যদি তুই বুঝতিস রে। আমি বুঝি দাদি। কতটুকু বুঝিস তুই? বলতে পারিস তোর হাতের ছোট বড় 5 আঙুলের যে বৈজ্ঞানিক বিন্যাস তা কবে কোনো প্রকৌশলী করেছেন? জানি তুমি এখন আল্লাহর কথা বলবে। স্বয়ংক্রিয় এ সৃষ্টিরীতিতে আল্লাহর কি কোনো প্রয়োজন আছে দাদি? বেশি বুদ্ধিমান মনে করলে সে নাকি মূর্খ হয়ে যায়। তোরা তাই হয়েছিস।
বলতো দেখি, তোদের স্বয়ংক্রিয় কম্পিউটারের কি কোনো স্রষ্টা আছে? জামিল ভাই হেসে উঠল। বলল, তর্কে তোমার সাথে পারব না দাদি। তার চেয়ে তোমার কাছে আমার একটি প্রস্তাব। তোমার কোরআন তো একদমই খসে গেছে, বলো তো, আমি বাঁধাই করে এনে দিই। কে বাঁধাই করবে? কেন, বাঁধাইয়ের তো দোকান আছে। তোমাদের বেওজুদার বেঈমানাদার বাঁধাইকারদের হাতে আমি কোরআন শরীফ দেব না। কোরআন আমার এভাবেই থাক। তোমার তো অসুবিধা হয় এতে? দাদি কোনো উত্তর দিলেন না। একটু চুপ থাকলেন, মনে হয় মুহূর্ত ভাবলেন। তারপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, কুরআন এবং মুসলিম জাতি ভিন্ন নয় রে। তোরা আমাদের মুসলিম জাতিকে ওই কুরআন শরীফের মতো ছিন্ন ভিন্ন করেছিস বলেই আজ কুরআন শরীফের এই অবস্থা। জামিল ভাই সহসা কোনো উত্তর দিতে পারল না। চিরাচরিতভাবে হেসে পরিবেশটার মোড় পরিবর্তনের কোনো শক্তি তার জোগাল না। দাদির কথাটা বুকের কোথায় গিয়ে যেন আঘাত করেছে। কয়েকটা ঢোক গিলে সে বলল, দাদি, আমি তোমার নাতি। তুমি আমাকে আলাদা মনে করছো কেন? দাদি কোনো কথা বললেন না। ধীরে ধীরে উঠে এলেন চেয়ার থেকে। জামিল ভাইয়ের পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, জামিল, আমি মুসলিম। কিন্তু তোরা আমার এ সমাজকে ধ্বংস করিসনি, ধ্বংস করছিস না। তোর বাপ ছিল তাশখন্দের কমিউনিস্ট পার্টির প্রধান। তুই বিশ্ব রেড গোয়েন্দা সংস্থা ফ্রয়ের একজন কর্মকর্তা। তোরা তো জানিস কত লক্ষ মানুষের আহাজারি এই বাতাসে। দাদি, এটা তো রাজনৈতিক প্রশ্ন। তোমার অস্বীকার করা উচিত নয়। ধর্ম শোষণের শিখণ্ডী হয়ে দাঁড়িয়েছিল। এখানেই তোদের ভুল। ইসলামকে তোরা জানিস না। ইসলাম শোষণ করায় না, ইসলামের অভাবেই শোষণ হয়। তুই ভালো করে শুনে রাখ, ইসলাম তো তোদের মতো রাজনীতি করে না, কিন্তু তোদের রাজনীতি যখন ইসলাম করে তখনই সব সমস্যার সমাধান, সব শোষণের অবসান ঘটে। তুই এত ইতিহাস পড়িস, ইসলামী খিলাফতের ইতিহাস একবার পড় না? উমর জামিলবো দাদির সামনে অস্বস্তি বোধ করছিল। এ প্রশ্নগুলোর জবাব তার কাছে নেই। দাদির এসব প্রশ্নের কোনো জবাব কোনো দিনই সে দিতে পারেনি। কথার মোটা ঘুরিয়ে নেবার জন্য সে বলল, এসব কথা থাক দাদি, তুমি কি জন্য ডেকেছ তাই বলো। বলবো? বলো। আমি শাহিজিন্দে যেতে চাই। তুই আমাকে সেখানে নিয়ে যাবি। হঠাৎ কোনো উত্তর জোগাল না জামিল ভাইয়ের মুখে। শাহিজিন্দে সমরখন্দের একটি প্রাচীন স্মৃতিসৌধ, যা এখনও টিকে আছে। বলা হয় মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাতো ভাই কুসুম বিন আব্বাসের কবরগাহের ওপর এই স্মৃতিসৌধটি নির্মিত। আরও বলা হয়ে থাকে উজবেক অঞ্চলে ইসলামের বাণী তিনি বহন করে আনেন। এই স্মৃতিসৌধ জিয়ারত করার প্রতি মধ্য এশিয়ার মুসলমানদের মধ্যে একটি অপ্রতিরোধ্য আকর্ষণ আছে। কমিউনিস্ট সরকার একে সুনজরে দেখে না। যারা ওখানে যায় ফ্রের গোপন তালিকায় তারা ব্যাধিগ্রস্ত বলে চিহ্নিত। তাদের প্রতি নজর রাখা হয়। জামিল তার দাদিকে ওখানে নিয়ে যাবে, ব্যাপারটা তার জন্য বড়ই অস্বস্তিকর। কিন্তু দাদির এই আবেদন সে ফিরিয়ে দেয় কি করে? জামিলবু কথা বলছে না দেখে দাদি বলল, জানি তুই খুব ব্যস্ত, কিন্তু রোকায়েভা নেই। থাকলে তোকে বলতাম না। রোকায়েভা জামিল ভাইয়ের ছোট বোন। পদার্থবিজ্ঞানে মস্কোতে সে উচ্চতর ডিগ্রি নিচ্ছে। একজন যুবনেত্রী সে। রোকায়েভার কথা বলতেই জামিল ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, দাদি রোকায়েভা 2-1 দিনের মধ্যে আসছে জানিয়েছে। দাদি ঠোঁটে একটু হাসি টেনে বলল, তাহলে বেঁচে গেলি কেমন? না, বাঁচিনি দাদি। শাহিজিন্দে, তুমি তো যাচ্ছই। ঠোঁটের কোনায় হাসি টেনে কথাটা বলল জামিল। এর অর্থ আমি না গেলে তুই বেঁচে যাস? দাদি, আমাদের কমিউনিস্ট সমাজ ব্যবস্থায় শাহিজিন্দে শুধু অর্থহীন নয়, মানুষের জন্য ক্ষতিকরও। ঠিকই বলেছিস, কমিউনিস্ট সমাজ ব্যবস্থার জন্য অর্থহীন ও ক্ষতিকরী এটা, কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় ও উপকারী। কিছু মনে করো না দাদি, ধ্বংস হয়ে যাওয়া এই পুরাতনকে ধরে রেখে আর কি কোনো লাভ আছে? কাকে তুই ধ্বংস বলছিস জামিল, ইসলামকে?
তোদের এ ধারণা ভুল। তোরা ইসলামকেও জানিস না, ইতিহাসও পড়িসনি। থামলেন দাদি, তার দৃষ্টিটা জানালা দিয়ে বাইরে। তিনি যেন হারিয়ে গেছেন নিজের মধ্যে। দাদির এরূপ জামিল ফের খুবই ভালো লাগে। দাদি আবার মুখ খুললেন, বললেন, তোদেরই পূর্বপুরুষ হালাকু চেঙ্গিস বাগদাদ ধ্বংস করে এবং মুসলিম নরমুণ্ড দিয়ে পাহাড় সাজিয়ে ভেবেছিল ইসলামকে তারা শেষ করেছে। মুসলিম পুরুষদের হত্যা করে তাদের নারীদের জয় করে এনেছিল তোদের পূর্বপুরুষরা। কিন্তু ধ্বংসের ছাই থেকে আবার জীবনের চারাগাছ গজাল। মাত্র কয়েক যুগের মধ্যেই গোটা মধ্য এশিয়া ইসলাম জয় করে নিল ওই দুর্বল ও অবলা নারীদের দ্বারাই। তোর আমার যিনি স্রষ্টা, তারই দেয়া জীবন ব্যবস্থা হল ইসলাম। এ শেষ হয় না, শেষ করা যায় না একে। জামিল, তোকে জিজ্ঞেস করি, এই তাশখন্দে একতিল্লা শেখ মসজিদ ছাড়া সব মসজিদই তোরা একদিন শেষ করে দিয়েছিলি। আজকের খবর কি বলতো? দাদি চুপ করলেন। বিস্মিত জামিল ভো দাদির দিকে তাকিয়েছিল। তার দাদি এত ইতিহাস জানেন, নিষিদ্ধ এই ইতিহাস কোথায় পান তিনি? আর যুক্তিকে এমন অখণ্ডনীয় করে পেশ করতে পারেন তার দাদি? দাদির শেষ জিজ্ঞাসাটা তার কানে বাজছে। কি উত্তর দেবে সে? এই তাশখন্দ শহরে এক তিল্লা শেখ মসজিদ ছাড়া অন্য সবগুলোই শেষ করে দেয়া হয়েছিল, কিন্তু তা শেষ হয়ে যায়নি। ছোট বড় মিলে ইতোমধ্যেই ২০০-ধিক মসজিদকে জনমতের চাপে বাধ্য হয়েই অনুমতি দেয়া হয়েছে। এছাড়া আরও গোপন মসজিদ তো রয়েছেই। দাদি আবার কথা বললেন, জানি জবাব দিতে পারবি না। শোন জামিল, প্রবল এক স্রোতে তোরা গা ভাসিয়ে দিয়েছিস, কিন্তু এ স্রোত তোদের এক অকুল সাগরে নিয়ে ফেলবে। মুক্তির ডাঙা কোনোদিনই খুঁজে পাবি না। মুক্তি পেতে চাইলে স্রোতের মোকাবিলা করে নিজস্ব পথ রচনা করতে হবে। দাদির কথাগুলো জামিল ভকে তীরের মতো বিদ্ধ করল। চমকে উঠল জামিল ভ। এত রাষ্ট্রদ্রোহিতা! তার দাদির মধ্যে বিদ্রোহের এ কি আগ্নেয়গিরি! দাদির এ রূপের কাছে নিজেকে খুবই ছোট, খুবই দুর্বল মনে হল। ভয়ও জাগল মনে, এই আগ্নেয়গিরির বিস্তার কতখানি। মনে হল বয়সের ভারে কাহিল তার দাদির মধ্যে এই যে আগুন, তা যেন গোটা দেশে উত্তাল তরঙ্গে ঝলকাচ্ছে। সবুজ তরমুজের মতো সমাজের দৃশ্যমান পর্দাটা ফাঁক করলেই যেন ভেতরের সেই লাল সমুদ্র দেখা যায়। ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়াল জামিল ভো। বলল, দাদি, আমি এখন যাব এক জায়গায়। বেরিয়ে এলো জামিল ভো। দাদির কাছে এখন তাকে পলাতক মনে হচ্ছে। স্নেহময়ী দাদিকে ভালোবাসত, সম্মান করত। আজ তার সাথে মনে হচ্ছে ভয়ও যোগ হল। তাশখন্দে এর সিকিউরিটি প্রিজন, রাজনৈতিক বিভাগের একটি সেল। তখন সকাল ৮টা। ব্যায়াম সেরে শুয়ে পড়েছিল হাসান তারিক। ভোরে ফজরের পর সে মিনিট ৩০ কুরআন তিলাওয়াত করে। কুরআন শরীফ পাওয়ার কোনো প্রশ্নই উঠে না, সে মুখস্থই তিলাওয়াত করে। তারপর ঘণ্টা দেড়েক ব্যায়াম করে। ব্যায়ামের পরে পাওয়া যায় নাস্তা। নাস্তা সেরে হাসান তারিক চলে যায় প্রিজন লাইব্রেরিতে। তাকে লাইব্রেরিতে সময় কাটাবার সুযোগ দেয় সে কৃতজ্ঞ। অবশ্য এ সুযোগ তাকে কেন দেয়া হয়েছে সে জানে। লাইব্রেরির যে বিশেষ বিভাগে সে যেতে পারে, সে বিভাগ পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। মার্কস, অ্যাঙ্গেলস, লেনিন এবং সমসাময়িক কমিউনিস্ট সাহিত্যের সব বই সেখানে পাওয়া যায়। ইতিহাসের উপর রয়েছে বিপুল বই। মানুষের ইতিহাস, দেশ ও জাতিসমূহের ওপর গ্রন্থ রয়েছে সেখানে প্রচুর। আর রয়েছে পর্নো ম্যাগাজিনের স্তূপ। সবকিছুই কমিউনিস্ট নিয়মে লেখা। মানুষের মগজ ও চরিত্র ধোলাইয়ের লক্ষ্য নিয়েই লাইব্রেরি সাজানো। লাইব্রেরির পরিবেশ একেবারেই নিরিবিলি। এক পাঠকের সাথে অন্য পাঠকের দেখা না হয়, এই পাকা ব্যবস্থা সেখানে রয়েছে। এ পর্যন্ত লাইব্রেরিতে কারও দেখা পায়নি হাসান তারিক। শুরু থেকে লাইব্রেরিতে একজনেরই দেখা, সাক্ষাৎ ও সান্নিধ্য পেয়েছে। সে হল মিস আয়শা আলিয়েভা। বয়স ২২-২৩। সুন্দরী ও অত্যন্ত বুদ্ধিমতী। মস্কো ইউনিভার্সিটির একজন সেরা ছাত্রী, গোল্ড মেডেলিস্ট। মার্কসীয় তত্ত্ব নিয়ে
পৃথিবী ও মানুষের ইতিহাস নিয়ে তার সাথে দিনের পর দিন আলোচনা হয়েছে। কোনো জটিল জিনিসও অদ্ভুত দ্রুত সে হৃদয়ঙ্গম করতে পারে, আর তা প্রকাশ করার মধ্যেও তার এক শৈল্পিক নৈপুণ্য রয়েছে। প্রথম দিকে তাকে লাইব্রেরি পরিচালনার একজন দায়িত্বশীল মনে করেছিল হাসান তারিক, কিন্তু পরে তার কাছে পরিষ্কার হয়েছে যে সে গোয়েন্দা বিভাগের লোক। একটু ঝিমুনি এসেছিল হাসান তারিকের। দরজায় কড়া নাড়ার শব্দে উঠে বসল। দরজা খুলে দেখল ভীমকায় ভিক্টর দরজায় দাঁড়িয়ে নাস্তা নিয়ে। 7 ফিট দৈর্ঘ্যের বিশাল বপু ভিক্টরকে দেখলে প্রথম দিকে তার কৌতুক বোধ হতো, কিন্তু তার ওই ভীম দেহের মধ্যে যে একটা নরম দিল আছে তার পরিচয় পেয়ে সে অবাক হয়ে গেছে। এ পরিচয়টা একদিন এভাবে মেলে। হাসান তারিক সকালের নাস্তা হিসাবে পায় বেশ কয়েকটা রুটি, মাখন ও ফলমূল, যার অর্ধেকটাই সে খেত না। কদিন এটা দেখে একদিন সে ফিসিফিস করে হাসান তারিককে বলল, স্যার, আপনি তো অর্ধেকটাও খান না। একটা অংশ কি আমি আপনার পাশের কয়দিকে দিতে পারি? বেচারা একটা রুটি ছাড়া আর কিছু পায় না। কিন্তু এটা বেআইনি হবে না? প্রশ্ন করল হাসান তারিক। হবে, কিন্তু আপনি রাজি থাকলে কেউ টের পাবে না। চারদিকে চেয়ে ভয়ে ভয়ে কথাকটি বলল ভিক্টর। অপরাধী, আসামির প্রতি তোমার এ দরদ কেন ভিক্টর? আরেকটা খোঁচা দিল সে ভিক্টরকে। সে কাঁচুমাচু হয়ে নরম কণ্ঠে বলল, ও চোর ডাকাত নয় স্যার। তাহলে কি? দাগী বিদ্রোহী? কিসের বিদ্রোহী? ফ্রের রেড সরকারের বিপক্ষে, তুর্কি জাতির পক্ষে। ভিক্টরের কথা শোনার সাথে সাথে হাসান তারিকের শরীরে একটি উষ্ণ স্রোত বয়ে গেল। বলল, ওর নাম কি? আজিম্ভ। হাসান তারিক কিছুক্ষণ অপলকভাবে ভিক্টরের দিকে চেয়ে রইল। কে এই ভিক্টর? সে জিজ্ঞেস করল, তুমিও কি মুসলমান? না, ল্যাটিভিয়ান। আমার জাতীয় এখানকার তুর্কিদের মতোই দুঃখী। হাসান তারিক আর কিছু জিজ্ঞেস করেনি ভিক্টরকে, আর জিজ্ঞেস করারও কিছু ছিল না। শেষের একটা কথায় সে সব বলে দিয়েছে। সেদিন থেকে ভিক্টর তারিকের কাছে অন্য মানুষ, একটি বন্দী মানবাত্মা। রক্তের অশ্রু ঝরছে যার অন্তর থেকে অবিরাম। আর সেদিন থেকে তারিকের নাস্তা আর খানার অর্ধেক যেত আজিম্ভের কাছে। লোহার পাতের দরজার পর মোটা লোহার শিকের তৈরি দ্বিতীয় আরেকটা দরজা। এ দরজার ছোট্ট জানলা দিয়ে খাবার নিতে হয়। প্রতিদিনের মতো সেদিন সে জানলা দিয়ে নাস্তা নিল। হাসান তারিক দেখল আগের মতোই সেই পুরো নাস্তা। ভিক্টরকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজিম্ভকে দাওনি? না স্যার, আজিম্ভ নেই। মুখটি ভারী ভিক্টরের। কোথায়? ফায়ারিং স্কোয়াডে, গতরাত 4টায়। শুনলাম সব দোষ নাকি সে স্বীকার করেছে। কথা শেষ করে একটা কাঠিন্য ভরা হাসি হাসল ভিক্টর। বড় একটা খোঁচা লাগল হাসান তারিকের মনে। নাস্তা ধরা হাতটা কেঁপে উঠল। বুক থেকে উঠে আসা একটা ঢেউ যেন গলায় এসে ভেঙে পড়তে চাইল। হাসান তারিক জিজ্ঞেস করল, চিনো তুমি আজিম্ভকে ভিক্টর? না, এটুকু জানি ফ্রয়ের রেড আর্মির একজন রিটায়ার্ড মেজর সে। আফগান যুদ্ধ থেকে আসার পর সে বিদ্রোহী দলে যোগ দিয়েছে। অর্ধেকটা নাস্তা ভিক্টরকে ফেরত দেবার জন্য হাত বাড়িয়ে হাসান তারিক বলল, এগুলো খাবো না, তুমি নিয়ে যাও। না খেলে থাকবে স্যার, পরে নিয়ে যাব। আগাম ফেরত নেবার আইন নেই, কাউকে দাও। মাথা নিচু করে মুহূর্ত চিন্তা করে বলল, কাল থেকে দেখব স্যার, আজ থাক। তারপর একটু থেমে বলল, দেখে দেখে বুকটা পাথর হয়ে গেছে স্যার। প্রতি মাসে 10-12টা ফায়ারিং স্কোয়াডে যায়। ওরা কারা? জিজ্ঞেস করল হাসান তারিক। চোর ডাকাতের কারাগার এটা নয়। সবাই ওরা বিদ্রোহী। কি ধরনের লোক ওরা, ভিক্টর? সবাই নামি দামি। হয় আমলা, না হয় পার্টির, অথবা সেনা বা পুলিশের হোমরা চোমরা ধরনের কেউ। কৃষক ও মোল্লা বিদ্রোহীদের কোনো বিচারের প্রয়োজন হয় না। ওরা আকস্মাৎ একদিন হারিয়ে যায়। একটা হুইসেলের শব্দ পাওয়া গেল। ভিক্টর বলল, সুপার ভিজিটে বেরিয়েছে, যাই স্যার। বলে নাস্তার ট্রলি ঠেলে নিয়ে চলে গেল ভিক্টর। নাস্তা সেরে আজ তাড়াতাড়ি লাইব্রেরিতে চলে এলো হাসান তারিক। মনটা তার ভালো নেই। আজিম্ভের কথা ভুলতে পারছে না সে।
লোকটিকে সে দেখেনি, কিন্তু না দেখলে কি হবে? ভাইকে তো দেখার প্রয়োজন হয় না। লাইব্রেরির গেটে পৌঁছতেই গেট সিকিউরিটি রুটিন মাফিক লাইব্রেরি কার্ড চেক করে হাসান তারিককে তার নির্দিষ্ট কক্ষে পৌঁছে দিল। একমাত্র আলিয়েভার কক্ষ ছাড়া অন্য কোনো কক্ষে যাবার অনুমতি তার নেই। নিয়ম হল, বইয়ের ক্যাটালগ দেখে যে বই সে চাইবে সে বই তাকে এনে দেয়া হবে। আলিয়েভার কক্ষ পাশেই। কোনো বইয়ের প্রয়োজন হলে তবেই সে আলিয়েভার কক্ষে যায়, তাছাড়া আলিয়েভাই তার কক্ষে আসে। খোঁজ খবর নেয়, কথাবার্তা বলে। প্রথম দিকে বাইরের কোনো খবরই তার কাছ থেকে পাওয়া যেত না, কিন্তু পরে সে কিছু কিছু করে বলত। মিন্দানাওয়ে ইসলামের অভ্যুত্থানের খবর সে তার কাছ থেকেই পায়। মনে হয়েছিল খবরটায় যেন আয়শা আলিয়েভাও খুশি হয়েছে। হাসান তারিক চট করে জিজ্ঞেস করেছিল, আপনাকে তো খুশি মনে হচ্ছে। জবাব দেয়নি আয়শা আলিয়েভা। মুখটা তার গম্ভীর হয়ে গিয়েছিল। পরে অবশ্য সে বলেছিল, আপনি আনন্দিত হয়েছেন তাই আমার আনন্দ, তাই নাকি? আলিয়েভার চোখে চোখ রেখে জিজ্ঞেস করেছিল হাসান তারিক। কেন নয়? আয়শা আলিয়েভাকে এতটা নিচে নামিয়ে আমি কল্পনা করতে চাই না। কয়েকটা মুহূর্ত নিষ্পলক চোখে তাকিয়েছিল আলিয়েভা হাসান তারিকের দিকে। পরে নিজের চোখটা বন্ধ করে স্বগতই যেন বলেছিল, সুপারম্যানরা সবাইকে সুপারম্যানই ভাবে, কিন্তু সেটা ঠিক নয়। কিন্তু মিস আয়শা, নিজের যা পছন্দ অন্যের জন্য তা পছন্দ করাই ইসলামের শিক্ষা। আবারও মুহূর্তকাল চুপ থাকল আয়শা আলিয়েভা। তারপর ধীরে ধীরে বলল, আপনার সাক্ষাৎ না পেলে এ কথা আমি বিশ্বাস করতাম না, কিন্তু তবু জিজ্ঞেস করি, এমন মানুষ হয়তো সম্ভব, কিন্তু এমন মানুষের সমাজ কি সম্ভব? কেন সম্ভব নয়? কমিউনিস্ট সমাজ কি একদিন সম্ভব ছিল? হাসল আয়শা আলিয়েভা। হঠাৎ টেবিল থেকে উঠে দাঁড়ালো, এক্ষুনি আসছি বলে সে বেরিয়ে গেল হাসান তারিকের ঘর থেকে। মিনিটখানেক পরেই আবার ঘরে ঢুকল। নিচু কণ্ঠে বলল, দেখে এলাম কেউ আছে কিনা। তারপর টেবিলে বসে বলল, এবার আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। কমিউনিস্ট সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মানুষ নয়, অমানুষ প্রয়োজন, যা আজকের সমাজে প্রচুর মিলে। কিন্তু আপনার সমাজ কায়েমের জন্য সুপারম্যান প্রয়োজন। আয়শা আলিয়েভা কথা শেষ করল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে হাসান তারিক তার দিকে। একই মস্কো বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডালিস্ট সেই আয়শা আলিয়েভা। হাসান তারিক বলল, কথাগুলো কি ঠিক ঠিক বললেন? আলিয়েভার মুখে সেই হাসি। বলল, বিশ্বাস হচ্ছে না? বিষয়টা খুব সোজা। কমিউনিস্ট নীতিবোধ এবং মানুষ যুগ যুগান্ত ধরে যে নীতিবোধ গড়ে তুলেছে তা এক নয়। মানুষের নীতিবোধের দৃষ্টিতে কমিউনিস্টরা অমানুষ। আগের কথা যেন একটু পাশ কাটাবার চেষ্টা করল আয়শা আলিয়েভা। ঠিক বলেছেন, তবে জগতে নীতিবোধ একটাই। কমিউনিস্টদের যেটা, সেটা বিচ্যুতি। মানুষের নীতিবোধের ওপর দাঁড়িয়ে থেকে কমিউনিস্টরা যে তাদের বাঞ্ছিত সমাজ পরিবর্তন ঘটানোর কথা চিন্তা করতে পারেনি, ইতিহাসের কাছে কমিউনিজমের এটাই সবচেয়ে বড় পরাজয়। তাদের আদর্শের অবাস্তবতারও এটাই বড় প্রমাণ। থামুল হাসান তারিক। তারপর বলল, সুপারম্যান বলে কোনো জিনিস নেই। যেমন জড় জগৎ, যেমন পশুকুল পাখিকুল, তেমনি মানুষই আপনার দৃষ্টিতে সুপারম্যান। এ সুপারম্যান তৈরি কঠিন নয়। আল্লাহর প্রতি বিশ্বাস এবং অবশ্যম্ভাবী যে পরকাল, সে পরকালের জবাবদিহির সদা জাগ্রত ভয়ই এ সুপারম্যান গড়তে পারে। প্রথম দিকে আয়শা আলিয়েভা পোশাক আশাকেও ছিল আগুনের একটা নগ্ন স্ফুলিঙ্গ। বাঁধ ভাঙা গতি ছিল সে স্ফুলিঙ্গের, আর সম্মোহনী একটা আকর্ষণ ছিল তাতে। কিন্তু হাসান তারিক ছিল বরফের মতো ঠান্ডা। সে ঠান্ডার সংস্পর্শে এসে আলিয়েভার সে সম্মোহনী আগুন একদিন নিভে গেল। হাসান তারিক আয়শা আলিয়েভার সামনে তার চোখ সর্বদা নত করে রাখত। একদিন প্রশ্ন করল আলিয়েভা, আপনি মেয়েদের বড্ড ভয় করেন, কেমন করে? আপনি মেয়েদের দিকে তাকাতে ভয় পান? না, মেয়েদের দিকে তাকাতে ভয় করি না, ভয় করি আল্লাহকে। অর্থাৎ
অর্থাৎ স্ত্রী এবং যাদের সাথে বিয়ে বৈধ নয় তাদের ছাড়া সবার ক্ষেত্রে চোখকে পর্দা করতে, দৃষ্টিকে সংযত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আর আজকাল মাথাও গায়ের ওড়না মেয়েদের উঠে গেছে। একটি মুসলিম চোখ এ নগ্নতা দেখতে অভ্যস্ত নয়। আলিয়েভা সেদিন আর কোনো কথা বলতে পারেনি। এরপর থেকে তার পোশাকের পরিবর্তন ঘটল আচরণেও। এইভাবে আলিয়েভা একজন বন্দী মানুষের ইচ্ছার কাছে অথবা তার মনের অবচেতন অঙ্গনে জিয়ে রাখা নীতিবোধের কাছে কমিউনিস্ট নীতিবোধ বিসর্জন দিতে দ্বিধা করেনি। হাসান তারিক অনেকক্ষণ ধরে বসে আছে পড়া টেবিলে। পড়ায় মন বসছে না। ভিক্টরের দেয়া খবরের সবটা আজ তাকে সত্যিই বিচলিত করে তুলেছে। এখানকার মুসলমানরা কমিউনিস্ট ঔপনিবেশিকদের হাত থেকে মুক্তির জন্য এই যে জীবন দিচ্ছে, তার কিছুই বহির্বিশ্ব জানতে পারছে না। কত আজিম জীবন দিয়েছে, আরও কত আজিম জীবন দেবে কে জানে। এই ভাবনার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল হাসান তারিক। কি ভাবছে না তো? আলিয়েভার এই প্রশ্নে সম্বিত ফিরে পেল সে। তাকিয়ে দেখল দরজায় দাঁড়িয়ে আয়শা আলিয়েভা, মাথায় সাদা রুমাল বাঁধা। সাদা উজবেকি গাউন, যা কোনোদিন আর আলিয়েভা পরেনি। ঠোঁটে লিপস্টিক নেই, মুখেও রঙের কোনো কারুকাজ নেই, সেখানে এক শুভ্রতা। সব মিলিয়ে আলিয়েভা একখণ্ড শুভ্র ফুল। হাসান তারিক বলল, বাহ, এক নতুন পোশাকে আপনাকে দেখা গেল আলিয়েভা। কখন এসেছেন? দরজায় দাঁড়িয়ে পরিপূর্ণ দৃষ্টি মেলে আলিয়েভা তাকিয়েছিল হাসান তারিকের দিকে। চোখের দৃষ্টিতে এক গভীর বিষণ্ণতা। বলল, অনেকক্ষণ এসেছি। কি ভাবছিলেন এমন করে? গলার স্বরটাও নতুন লাগল হাসান তারিকের কাছে। এমন নিস্তরঙ্গ কণ্ঠ আয়শা আলিয়েভার নয়। আলিয়েভার প্রশ্নের জবাব না দিয়ে হাসান তারিক বলল, তোমাকে মানে আপনাকে কেমন মনে হচ্ছে যেন আজ? আসুন। হাসান তারিককে কথা শেষ করতে না দিয়ে আলিয়েভা বলল, আর আপনি নয়, তুমি। গলাটা কেঁপে উঠল আলিয়েভার। তারপর বুকের কাছে গাউনের নিচ থেকে একটি খাম বের করে দ্রুত এগিয়ে এলো হাসান তারিকের কাছে। খামটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, এটি রাখুন, আমি বিদায় নিতে এসেছি। শেষের কথাগুলো বলতে গিয়ে তার গলা জড়িয়ে গেল। আলিয়েভার হাত থেকে চিঠি হাতে নিল হাসান তারিক। হাসান তারিক আবার জিজ্ঞেস করতে চেয়েছিল তার কি হয়েছে, কিন্তু দেখল ফুলের পাপড়ির মতো ঠোঁট দুটি তার কি এক অব্যক্ত বেদনায় কাঁপছে। চোখ দুটিতে তার আমুদরিয়া শিরদরিয়ার সব পানি এসে যেন জমেছে। কোনো কথাই সে বলতে পারছে না। মুহূর্তের জন্য চোখ বুঝল হাসান তারিক। তারপর চোখ দুটি নিচু রেখেই বলল, চিঠিতে কি আছে আমি জানি না। যখন চিঠি পড়ব তখন আর তোমার কিছুই বলার সুযোগ হবে না। একটু থামল হাসান তারিক। তারপর বলল, বড় দুঃখী আজ এই মধ্যে এশিয়ার মুসলমানরা। তুমি যা হও, যাই করো, ভুলে যেও না তুমি তাদেরই একজন। আমুদরিয়া শিরোদরিয়ায় মুসলিম রক্তের যে স্রোত বইছে, ভুলে যেও না তা তোমারই স্বজনের। শেষের কথাগুলো ভারী হয়ে উঠল হাসান তারিকের। চোখ তুলল হাসান তারিক। দেখল দুহাতে মুখ ঢেকেছে আলিয়েভা। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে। হাসান তারিকের ইচ্ছে হল বাইরে গিয়ে দেখে আসে আলিয়েভা কোথায়। কিন্তু পরক্ষণেই ভাবল, না, আলিয়েভা এতক্ষণে হয়তো এ ভবনেই আর নেই। আয়শা আলিয়েভার দেওয়া খামটা তখনও হাতে। উল্টে পাল্টে দেখল কোথাও কোনো লেখা নেই, সাদা খাম। খামটি খোলা। চিঠি বের করে নিল খাম থেকে। 4 ভাঁজ করা চিঠি। খুলে পড়তে শুরু করল তারিক। প্রিয় তারিক, প্রিয় বলেই সম্বোধন করলাম, কারণ আমার ফ্ল্যাট, আমার অফিস আর আমি নিয়ে আমার যে ছোট্ট জগৎ, সেখানে এই মুহূর্তে আপনার চেয়ে প্রিয় আর আমার কেউ নেই। আমি মস্কো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী, সুন্দরীও। একদিন এজন্য আমার গর্বের অন্ত ছিল না। কিন্তু আজ বুঝতে পারছি এ দুটি জিনিসই আমার ক্ষতি করেছে সবচেয়ে বেশি। আমার আব্বা মারা গেছেন আজ থেকে 15 বছর আগে। একটি ভাই মাত্র ছিল, নাম আবু উমর। এর রেড আর্মির একজন কর্নেল সে। সেই যে আফগান যুদ্ধে গেছে আর ফিরে আসেনি। কেউ বলে মারা গেছে, কেউ বলে সে মুজাহিদদের পক্ষে যোগ দিয়েছে। আমি যখন মস্কো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রথম স্থান অধিকার করে পাশ করলাম, তখন ভেবেছিলাম
শিক্ষকতার চাকরি আমি পাচ্ছি। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এই বৃত্তিকেই আমার পছন্দ বলে লিখেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলাম না। আমার একজন সহপাঠী আগেই বলেছিল কোন তুর্কিকে এ চাকরি দেয়া হবে না। তার কথাই সত্য হল। পাশ করার পর আমাকে ফরেন সার্ভিসে যোগ দিতে বলা হলো। সেই সাথে আমাকে জানানো হলো ফরেন সার্ভিসে যোগ দেবার আগে 2 বছর আমাকে গোয়েন্দা বিভাগে কাটাতে হবে। এ বৃত্তি আমার পছন্দ নয়, কিন্তু এ কথা প্রকাশের কোনো সাধ্য আমার ছিল না। বেঁচে থাকতে হলে এ আদেশ মানতে হবে। ফ্রের গোয়েন্দা বিভাগে ক্যারেক্টার অ্যাসাসিনেশন স্কোয়াডে আমাকে রাখা হলো। শুনলাম আমার রূপ আর বুদ্ধি নাকি এর কারণ। বিদেশ থেকে আসা অনেক নামিদামিদের সঙ্গ দিয়ে তাদের বাগে আনতে হবে, যার জন্য রূপ আর গুণ দুই প্রয়োজন। এর আগে 2টো অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি, দুটোতেই ফেল করেছি। নিজের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে চাইনি বলে কারো চরিত্র আমি অ্যাসাসিনেট করতে পারিনি। এই দায়িত্ব থেকে মুক্তির জন্য আমি সবিনয়ে অনুরোধ জানিয়েছিলাম। তার উত্তরে তারা আপনার অ্যাসাইনমেন্টটা আমাকে দিয়েছে, বলে দিয়েছে আমি যদি এ অ্যাসাইনমেন্টে সফল হই তাহলে এ দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেয়া হবে এবং বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করতে অনুমতি দেয়া হবে। আপনাকে শয্যাসঙ্গী করাই ছিল আমার অ্যাসাইনমেন্ট। এজন্য যে জায়গাটি নির্দিষ্ট ছিল সেখানে ছিল গোপন টেলিভিশন ক্যামেরা। দিনের পর দিন বিভিন্ন ভঙ্গিতে এখানে ছবি উঠত। এই ছবিগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা হতো। এইভাবে আপনাকে হাতের মুঠোয় এনে আপনাকে মুসলিম বিশ্বে আপনার সংগঠনের মধ্যে ছেড়ে দেয়া হতো কমিউনিস্টদের বিশ্বজোড়া ফ্রয়ের পক্ষে গোয়েন্দাগিরির জন্য। তাদের এ আশা আমি পূরণ করতে পারিনি। আমার রূপ যৌবন যা এই প্রথমবারের মতো বিলিয়ে দিতে চেয়েছিলাম আমার নতুন জীবনের জন্য, আপনার পাথরের মতো হৃদয়ে কোনোই কম্পন সৃষ্টি করতে পারেনি। তৃতীয়বার ব্যর্থ হলাম আমি। এ ব্যর্থতার নিশ্চয় ক্ষমা নেই। গতকাল আমি আমার ব্যর্থতার রিপোর্ট ডিপার্টমেন্টকে দিয়েছি। আজ সন্ধ্যায় আমাকে ডাকা হয়েছে। জানি না কোন ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে। আগে হলে ভয় পেতাম বর্তমান অবস্থায়, কিন্তু ভয় না করার শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি। যে কোনো পরিণতির জন্য আমি আজ প্রস্তুত। শুধু একটাই দুঃখ, পরমপ্রভুর বিচারদিনের যে জগৎকে আপনি বিশ্বাস করতে আমাকে শেখালেন সেই জগতের কোনো পাথেও আমার নেই। আর একটা দুঃখ, আপনাকে আর দেখতে পাবো না কোনোদিন। দুনিয়াতে আমার আর কেউ নেই। যদি কোনোদিন বাইরে বেরোতে পারেন, যদি আমার ভাই বেঁচে থাকে আর তার যদি দেখা আপনি পান, মনে যদি থাকে এই দুঃখিনীর কথা, তাহলে বলবেন একজন মুসলিম উজবেক মহিলা হিসাবেই তার বোন মৃত্যুবরণ করেছে। আপনার আয়শা আলিয়েভা। উমর। জামিলভের অফিস কক্ষ। বিশাল টেবিল, রিভলভিং চেয়ারে বসে আছে উমর, জামিলভ। তার সামনে একটা ফাইল খোলা। ফাইলটি আয়শা আলিয়েভার। গভীর মনোযোগ দিয়ে পড়ছে সে ফাইল। গুরুতর অভিযোগ আলিয়েভার বিরুদ্ধে। 3বার তার মিশন ফেল করেছে। এটা শুধু ব্যর্থতা নয়, অবাধ্যতা বলে এর ব্যাখ্যা করা হয়েছে। পার্টি ও রাষ্ট্রের স্বার্থের চেয়ে সে তার বস্তাপচা নৈতিকতাকে বড়ও করে দেখেছে। এই অবাধ্যতা তাকে সকল প্রকার দায়িত্বের অনুপযুক্ত এবং শাস্তিযোগ্য করে তুলেছে। এই অপরাধের নির্ধারিত শাস্তি হল সাইবেরিয়া অথবা সুদূর কোনো লেবার ক্যাম্পের শ্রমশিবির জীবন বরণ করে নেয়। কিন্তু আলিয়েভার অপরাধ আরও গুরুতর। সে শত্রুর সাথে যোগাসাজস করেছে, শত্রুর কাছে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছে। লাইব্রেরি কক্ষের টেলিভিশন ক্যামেরা এবং টেপের সাক্ষী। ফাইলে তার বিস্তারিত বিবরণ রয়েছে। ফাইলে রয়েছে আলিয়েভার সেই সর্বশেষ চিঠিও যা সে হাসান তারিককে দিয়েছিল। আলিয়েভার যখন হাসান তারিককে চিঠি দেয় এবং হাসান তারিক যখন চিঠি পড়ছিল, সবই দেখেছে সিকিউরিটি লোকরা কন্ট্রোল রুম থেকে। চিঠি পড়তে ওর 2 মিনিট দেরি করলে চিঠি আর পড়া হতো না হাসান তারিকের। যখন চিঠিটি পড়ছিল হাসান তারিক, সিকিউরিটির লোকেরা ছুটছিল সে রুমের দিকে। চিঠি পড়ার মুহূর্ত কয় পরেই তার সেখানে গিয়ে হাজির হয়। টেপ এবং চিঠি দুই মনোযোগ দিয়ে পড়ল উমর জামিলভ। পড়তে পড়তে ঘেমে উঠেছিল সে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও কপালে জমে উঠেছে তার বিন্দু বিন্দু ঘাম। হাসান তারিকের কথার মধ্যে বারবার তার দাদির মুখ সে ভেসে উঠতে দেখেছে। দুর্বলতা ঝেড়ে ফেলে মনটাকে শক্ত করল উমর জামিলভ। আলিয়েভার শেষ অপরাধটা অত্যন্ত গুরুতর। এ বিদ্রোহের একমাত্র শাস্তি ফায়ারিং স্কোয়াড, আর এ সুপারিশ করার দায়িত্ব তার উপরই অর্পণ করা হয়েছে। ইন্টারকমে নির্দেশ দিল 7টায় আয়শা আলিয়েভা আসবে, এলেই এখানে পাঠাবে। ও প্রান্ত থেকে উত্তর এলো, ইয়েস স্যার।
ফাইলটি বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল উমর জামিল ভা। একটু রেস্ট নেবার জন্য ফাইল বন্ধ করল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে দেশের ফাইলটা খুলে গেল তার সামনে। দেশ বলতে আপাতত সে মধ্য এশিয়াকেই বুঝাচ্ছে। কি ঘটছে এখানে? প্রশাসন যাই বলুক না কেন, খবর তো আমাদের কাছে আছে। জনমত ক্রমশই বিগড়ে যাচ্ছে, আর যতই এ প্রবণতা বাড়ছে, শাসন ততই কঠোর করা হচ্ছে। কিন্তু ফল কি হচ্ছে তাতে? ফ্রয়ের কমিউনিস্ট শাসনের সাথে এ অঞ্চলের তুর্কিদের মনের ব্যবধান ক্রমশই বাড়ছে। বড় ক্ষতি করেছে আফগান যুদ্ধ, যা এ অঞ্চলের মানুষ কোনোদিন কল্পনা করেনি, যা সম্ভব বলে কোনোদিন ভাবেনি। আফগানদের সংগ্রাম আজ তাকেই সম্ভব প্রমাণ করে দিয়েছে। আফগানিস্তানের যুদ্ধ না বাদলে শত বছরেও এ চেতনা হয়তো মানুষের মনে জাগত না। 7:05 দরজায় নক হল। চেয়ারে সোজা হয়ে বসে বলল, এসো। দরজায় নব ঘুরিয়ে ভেতরে ঢুকল আয়শা আলিয়েভা। পরনে সেই পোশাক, যে পোশাকে সে হাসান তারিকের কাছে গিয়েছিল। সামনের একটা চেয়ার দেখিয়ে বলল, বসো। বসল আয়শা আলিয়েভা। ধীরে ধীরে আলিয়েভার ফাইল খুলল উমর জামিল ভ। খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল, কি জন্য তোমাকে ডাকা হয়েছে জানো? জানি স্যার। কি জানো? আলিয়েভের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল উমর জামিল ভ। আমার বিচারের জন্য। এবার মুখ তুলল উমর জামিল ভ। কি যেন সে পাঠ করতে চাইল আয়শা আলিয়েভার মুখে। তারপর বলল, দণ্ড কি তুমি স্বীকার করে নিচ্ছ? আমার স্বীকার করা না করার কি মূল্য আছে স্যার? আলিয়েভা, তুমি অবুঝ নাও। তুমি নিজের ওপর অবিচার করছ। কিছুটা ধমকের সুরেই কথাগুলো বলল উমর জামিল। তারপর একটু থেমে আবার বলল, মিশন তোমার ফেল করেছে, এটার ব্যাখ্যা হয়তো দেয়া যায়, কিন্তু তোমার চিঠির অর্থ কি আলিয়েভা? বলে চিঠিটি এগিয়ে দিল আলিয়েভার দিকে। চিঠির নজর পড়তেই চমকে উঠল আলিয়েভা, কিন্তু তা মুহূর্তের জন্য। পরে তার মুখটা আবার স্বাভাবিক হয়ে গেল। চোখে মুখে দৃঢ়তার একটা চিহ্ন ফুটে উঠল। উমর জামিল আলিয়েভার দিকে তাকিয়েছিল, যেন পাঠ করছিল তার মুখকে। আবার কথা শুরু করল সে। হাসান তারিকের সাথে তোমার যে কথাগুলো হয়েছিল, তা কি তোমার মনে পড়ে আলিয়েভা? দেখো, তারও বিবরণ এখানে আছে। বলে ফাইল থেকে পিন আটা কয়েক শিট কাগজ দিল আলিয়েভার দিকে। আলিয়েভা কাগজটিতে কি আছে না দেখেই বলল, আমি সবই স্বীকার করে নিচ্ছি স্যার। স্বীকার তো তোমাকে করতেই হবে। তোমার কোনো বক্তব্য আছে কিনা তাই বলো। জামিলভের স্বরটা এবার কঠোর শোনাল। মনে হল আলিয়েভার এ সরাসরি কথাগুলো সে পছন্দ করছে না, যেন সে চাইছে আলিয়েভা কারণ দর্শাক অভিযোগের আত্মপক্ষ সমর্থন করুক। আলিয়েভা বলল, আমি দুঃখিত স্যার, আমার কোনো বক্তব্য নেই। চিঠিতে আমি যা লিখেছি সজ্ঞানেই লিখেছি। টেপে আমার যে কথাগুলো আছে তা সচেতনভাবেই বলেছি। একটু থামল আলিয়েভা, তারপর বলল, এখনও বলতে বললে এই কথাগুলো অমন করেই আমি বলবো। আমি একটি কথাও মিথ্যা বলিনি। শত্রুর সাথে যোগসাজস এবং শত্রুকে তথ্য সরবরাহের অভিযোগ তাহলে স্বীকার করে নিচ্ছ? আমি আমার চিন্তা ও আমার কথা এমন একজনকে জানিয়েছি যাকে আমি শত্রু মনে করি না। তুমি গোয়েন্দা বিভাগের একজন অফিসার, তা তুমি জানো? জানি, কিন্তু আমার একটা ব্যক্তিসত্তাও আছে। আমি তোমার জন্য দুঃখিত আলিয়েভা। তুমি অবুঝের মতো কথা বলছ আর নিজের সর্বনাশ ডেকে আনছ। দুঃখিত স্যার, আমি এ দুর্বিষহ জীবন আর সইতে পারছি না। আমাদের ঈমান, আমাদের পরিচয় সবই তো কেড়ে নিয়েছেন। চরিত্রে পবিত্রতাটুকু তাও আমি রাখতে পারব না। স্যার, এ জীবন কি কোনো জীবিতের জীবন? আবেগরুদ্ধ হয়ে এলো আয়শা আলিয়েভার কণ্ঠ। তার দিকে তাকিয়েছিল জামিল ভো। ধীরে ধীরে তার চোখ দুটি নিচে নেমে এলো। নত হল মাথা। ভাবছে সে, আলিয়েভার এ কথাগুলোর কি দণ্ড তার জানা আছে? কিন্তু তার ওই জিজ্ঞাসার কোনো জবাব তার কাছে নেই। যেমন জবাব জানা নেই তার দাদির অনেক জিজ্ঞাসার। ধীরে ধীরে জামিল ভো বলল, আলিয়েভা, বাস্তববাদী হও। বয়স তোমার কম। যদি তুমি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি চেষ্টা করব তোমার জন্য। আলিয়েভা ফুপিয়ে কেঁদে উঠল, বলল, এ লাইনে এমন হৃদয় কারো আছে আমার জানা ছিল না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার, কিন্তু আমি কিসের জন্য অনুতপ্ত হব? কি জন্য ক্ষমা প্রার্থনা করব? একসময় আমি অন্ধ ছিলাম, চোখ ফিরে পেয়েছি। আমি আর অন্ধ হতে পারব না স্যার। সেই নরম সুরে আবার জামিল ভো বলল, আরও ভেবে দেখো আলিয়েভা, তোমার ওই চোখের চেয়ে
জীবনটা বড় কিনা। রুমালে চোখ মুছে আলিয়েভা বলল, স্যার, এ চোখ চোখ নয়, জীবনের মূল মন্ত্র। এর জন্য হাজার নয়, লাখ লাখ মানুষ হাসি মুখে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। ইতিহাস তাদের কাহিনীতে ভরপুর। আমার এক ক্ষুদ্র জীবন তো কিছুই নয় স্যার। বিস্মিত জামিলভো তাকিয়ে আছে আলিয়েভার দিকে। এ বিস্ময় দৃষ্টি তার কতক্ষণ থাকত কে জানে, কিন্তু হল না। টেলিফোন বেজে উঠল। লাল টেলিফোন। ত্রস্ত হাতে তুলে নিল রিসিভার। ওপার থেকে ভেসে এলো উজবেকিস্তান। ফ্রিয়ের ফার্স্ট সেক্রেটারি কোনায়েফের গলা। বলল, আলিয়েভার ফাইল কখন পাঠাচ্ছ? অল্পক্ষণ স্যার। ঠিক আছে। ওপার থেকে রিসিভার রাখার শব্দ পাওয়ার পর নিজের রিসিভার রেখে দিল জামিলভ। চেহারা তার বিমর্ষ। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে থাকল জামিলভ। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, তোমার সাথে আমার কথা শেষ আলিয়েভা। আলিয়েভা উঠে দাঁড়াল। তার সাথে উঠে দাঁড়াল জামিলভ। উঠে গিয়ে নিজ হাতে সে দরজা খুলল। আলিয়েভার সাথে সেও বেরিয়ে এসে দরজার বাইরে দাঁড়াল। অস্ফুট প্রায় স্বরে বলল, দুনিয়াতে তোমার কেউ নেই একথা ভেবো না আলিয়েভা। জানো না তুমি, তোমার অনেক আছে। একটু থেমে জামিলভ বলল, তোমাকে আমার দেবার মতো কিছু নেই, আমার শ্রদ্ধা গ্রহণ করো। জামিলভের কথা শুনে ঘুরে দাঁড়াল আলিয়েভা। কিছু সে বলতে যাচ্ছিল, ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিষেধ করল জামিলভ। আলিয়েভা কিছু বলল না। তার চোখ দুটি মাত্র একবার উজ্জ্বল হয়ে উঠল। চলে গেল আলিয়েভা। নিজের চেয়ারে ফিরে এলো জামিলভ। আলিয়েভার ফাইল খুলল। নোটশিট গাঁথাই আছে। কলম তুলে নিল জামিলভ। হাত বড় দুর্বল, কলম কাঁপছে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে তার। হঠাৎ মনে পড়ল, ফার্স্ট সেক্রেটারি এ ফাইলের জন্য বসে আছেন, আর তার সাথেই বসে আছে এক সদস্যের ট্রাইব্যুনাল। তাড়াতাড়ি কলম চালাল জামিলভ। অপরাধের গদবাধা বিবরণী, তারপর দণ্ডাদেশের সুপারিশ। লেখা শেষ করল জামিলভ। হাত থেকে কলমটিই গড়িয়ে পড়ে গেল। আলিয়েভা, তার দাদি, দুজনেরই ছবি ভেসে উঠল তার চোখের সামনে। নিষ্পাপ দুটি মুখ। পকেট থেকে রুমাল বের করে চোখের ভিজা কোণ মুছে নিয়ে ইন্টারকমে ডেকে পাঠাল PAK। ফাইল এক্ষুনি পাঠাতে হবে।